নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা সিনজান আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম রিপোর্ট করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, সবার প্রথম বাংলাদেশে এখন যে ঘটনাগুলো চলছে সেই ঘটনা নিয়ে একটা ছোটোখাটো একটা ইনফরমেশন সবার জন্য। বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির সামনে সেই ভারতবর্ষের জাতীয় পতাকাকে খুব খারাপভাবে অপমান করা হয়েছে। তো ওনাদের জন্য একটা জিনিস, একটা হিস্ট্রি একটা তুলে ধরতে চাই। যখন পাকিস্তান বাংলাদেশের মানুষের উপর যে সময় অত্যাচার চালানো শুরু করছিল, বাংলাদেশ এখন বাংলাদেশ হওয়ার আগে, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের কথা বলছি, যে সময় পাকিস্তানের অংশ ছিল, সে সময় পাকিস্তানের লোকেরা সেই বাংলাদেশের লোকদের উপর খুব অত্যাচার শুরু করছিল। সে সময় ভারতবর্ষ মুক্তিযোদ্ধাকে সাহায্য করেছিল। 1971 ইংরেজির যে সেখানে যে যুদ্ধটা হয়েছিল পাকিস্তানের সঙ্গে, সে সময় ভারতবর্ষের সেনাবাহিনী বাংলাদেশকে সাহায্য করার জন্য, মুক্তিযোদ্ধাকে সাহায্য করার জন্য সেখানে পাঠানো হয়। আমাদের সে সময়ের যিনি প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী মহোদয়, উনি পাঠিয়ে দিয়েছিলেন। সে সময় যে হিস্ট্রিটা, সেই হিস্ট্রিটা প্রত্যেক বাংলাদেশিকে জানা খুব দরকার। সে সময় মোট 3843 জন ভারতীয় সেনা সে সময় শহীদ হয়েছিলেন। 3843 জন শহীদ হয়েছিলেন, 9851 জন গুরুতরভাবে আহত হয়েছিলেন। সে সময় যে 1971 ইংরেজির যে যুদ্ধ, 13 দিন চলছিল সেই যুদ্ধটা। সেই শহীদ যারা হয়েছিলেন, ওনারা ভারতবর্ষের জন্য লড়াই করে শহীদ হয়নি, ওনারা বাংলাদেশের জন্য লড়াই করে শহীদ হয়েছিলেন। 13 দিন এই খুব মারাত্মকভাবে যুদ্ধটা চলেছিল। অবশেষে পাকিস্তানকে হার মানতে হয়েছে। দর্শক, তো সেই সময় যে ইতিহাস, সেই ইতিহাসটা ওনারা ভুলে গিয়েছেন। সেজন্যই এরকম অপমান করা হচ্ছে আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকাকে। দর্শক, তো প্রত্যেক বাংলাদেশি নাগরিককে সেই জিনিসটা একবার চিন্তা করা দরকার ছিল। যদি সেই সময়কালে 1971 ইংরেজিতে যদি ভারত যদি সাহায্য না করতো, তাহলে কি হতো বাংলাদেশের পরিস্থিতি এখন? আপনারা পাকিস্তানের জিনিসপত্রের দামগুলো দেখে নিন। এক একটা গাড়ি 1,70,80,00,000 টাকায় সেখানে বিক্রি হয়। জিনিসপত্রের দামগুলো দেখে নিন, সেরকমই অবস্থা হয়ে যেত। তো কোনো কিছু করার আগে একবার 10 বার চিন্তা ভাবনা করা দরকার বলে আমরা মনে করি। দর্শকবৃন্দ, তো সেটার প্রতিবাদ অলরেডি আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকেও সেটা চলছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আজকে তার জন্য বাংলাদেশের যে হিন্দুদের উপর যে নির্যাতন করা হয়েছে, তার জন্য আমাদের সমগ্র বরাক ভ্যালির যারা সনাতনী যারা লোক আছেন, ওনারা সবাই চলো বাংলাদেশ অভিযান ওনারা চালিয়েছেন। সুতারকান্দি বর্ডারে, বাংলাদেশের সুতারকান্দি বর্ডারেও প্রায় 5-6 হাজার মানুষ সেখানে জমায়েত হয়েছিলেন বাংলাদেশ যাওয়ার জন্য। পুলিশ এবং বিএসএফ ওনারা ব্যারিকেড লাগিয়েছিলেন, যাওয়া সম্ভব হয়নি। বেশ কয়েক ঘন্টা সেখানে ওনারা ছিলেন। দর্শক, সেখানে ছিলেন, প্রতিবাদ চলছিল। বলা হচ্ছে বাংলাদেশের এখন যে সরকার যেটা আছে, ইউনিস সরকার, সেই ইউনিস সরকার বাংলাদেশের এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে অসমর্থ বলে সেটা বাংলাদেশের যারা মানুষ ওনারা সেরকম মন্তব্য করছেন। এবং সেখানে জিনিসপত্রের দাম এখন আকাশচুম্বী। আজকে আমাদের শিলচরে এসেছিলেন আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। কাছাড় ভিজিটে এসে উনি লক্ষ্মীপুরের কোর্ট ভবন, একটা পার্মানেন্ট একটা কোর্ট বিল্ডিং, সেই কোর্ট বিল্ডিংয়ের আজকে উনি উদ্বোধন করে গেছেন আজকে। দর্শকবৃন্দ, এবং সেখানে বাংলাদেশ নিয়ে উনি কিছু মন্তব্য করেছেন। বাংলাদেশের এখনকার পরিস্থিতি নিয়ে আমাদের কেন্দ্র সরকার কি চিন্তা ভাবনা করছে তা নিয়ে উনি কিছু মন্তব্য করেছেন, সেটা আপনারা একবার শুনে নিন। উচ্চ ন্যায়ালয়ৰ মুখ্য ন্যায়াধীশ ন্যায়মূৰ্তি বিজয় বিষ্ণয় ডাঙৰীয়া তেখেতে উদ্বোধন কৰিলে। আমি সকলোৱে এই শুভ মুহূৰ্তত অনুষ্ঠানত যোগ দিয়াৰ আমাৰ সকলোৰে সৌভাগ্য হ'ল। লক্ষীপুৰৰ বহুদিনীয়া এটা অভাৱ দূৰ হ'ল যে এটা স্থায়ী জুডিচিয়েল বিল্ডিং হ'ল। মই বৰাক উপত্যকাৰ ৰাইজ আৰু লক্ষীপুৰৰ ৰাইজক আজিৰ এই দিনটোত অভিনন্দন জনাইছোঁ। It is a very sad things which is happening in Bangladesh. Government of India has already reacted. আৰু মই ভাবোঁ যে বাংলাদেশত
সংখ্যালঘু হিন্দু সম্প্ৰদায়ক সুৰক্ষা দিয়াটো বাংলাদেশ চৰকাৰৰ দায়িত্ব। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই বিভিন্ন কূটনৈতিক ব্যৱস্থাৰে বাংলাদেশ চৰকাৰে যাতে হিন্দুসকলক সুৰক্ষা দিয়ে তাৰ বাবে প্ৰচেষ্টা কৰি আছে। আৰু আমি সকলোৱে বিশেষকৈ সমগ্ৰ ভাৰত আজি বাংলাদেশৰ হিন্দু সংখ্যালঘু লোকসকলৰ লগত থিয় হৈ আছে। তেওঁলোকৰ যি নিৰাপত্তাহীনতা, দুৰৱস্থা, যি ধৰণে তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে, অত্যাচাৰ কৰা হৈছে, আমি সকলো চিন্তিত হৈ আছোঁ। কিন্তু মই বিশ্বাস কৰোঁ যে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত আমি বাংলাদেশত হিন্দু লোকসকলক সুৰক্ষা দিবলৈ আমি সফল হম। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের ফাটকবাজারের চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন। সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 8,999 এবং 16,999 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল রেখে টাকা ফেরত নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটকবাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আমাদের শিলচরে কখন হবে ফ্লাইওভার? মুখ্যমন্ত্রীকে সাংবাদিকরা ওনারা প্রশ্ন করেন, শিলচরে কখন ফ্লাইওভার হবে? তার উত্তরে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে ইচ্ছা করলে তো এখনই আমরা করতে পারি, কিন্তু ফ্লাইওভার শুরু করতে হলে মানুষের গালিগালাজ খেতে হবে। তো কখন গালিগালাজ খেলে ভালো হবে সেটা নিয়ে আমরা এখন চিন্তা চর্চা করছি বলে মুখ্যমন্ত্রী এরকম মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রী সেই মন্তব্যটা আপনারা একবার শুনে নিন। দর্শকবৃন্দ, সেইখন বহুত ডাঙৰ ফ্লাইওভাৰ হ'ব, তাৰ কাৰণে বনাওঁতে মানুহৰ বহুত কষ্ট হ'ব, চববিলাক চিন্তা কৰি আছোঁ। গুৱাহাটীত ফ্লাইওভাৰ বনালে বনোৱাৰ সময়ত মানুহে বহুত গালি পাৰে যেতিয়ালৈকে কমপ্লিট হৈ নাযায়। আৰু শিলচৰত যিখন ফ্লাইওভাৰ যেতিয়া আমি বনাব যাম 3 বছৰ মানুহে গালি দিয়ে থাকিব। গতিকে গালিটো কেতিয়া খাম সেইটো সিদ্ধান্ত লৈ ল'ব লাগিব। ফ্লাইওভাৰ ষ্টেটাছটো ইচ্ছা কৰিলে আজিৰ পৰাই বনাব পাৰোঁ, তেনেকুৱা কোনো কথা নাই। কিন্তু ইলেকশ্যনৰ আগত মানুহৰ গালি খোৱাটো ভাল হ'ব নে বেয়া হ'ব এইটো অলপ চাই লওঁ না। আমরা আশাবাদী আমাদের শিলচরে গুয়াহাটির মতো, গুয়াহাটিতে তো কয়েকটা ফ্লাইওভার হয়েছে, সেখানে অনেক বিল্ডিংও ভাঙা হয়েছে, সেখানে প্রোটেস্ট কে করেছে কে না তা নিয়ে কোনো চিন্তাভাবনা করেনি সরকার। তো সেরকম আমাদের শিলচরেও যাহাতে আমাদের যানজটগুলো যাহাতে দূর হয় তার জন্য ফ্লাইওভার অতি সত্ত্বর দরকার বলে এখানে জনসাধারণ সেরকম ডিমান্ড করে আসছে বহু দিন থেকে। আশা করি আমাদের আসাম সরকার বা আমাদের আসাম মাননীয় মুখ্যমন্ত্রী তার জন্য অতি দ্রুতই পদক্ষেপ নেবেন। দর্শকবৃন্দ, ডিসেম্বর মাসের ভিতরে আসামের মন্ত্রিসভাতে বরাকের একজন নেতার নাম আসবে। বরাক থেকে একজন নেতা নেওয়া হবে আসামের মন্ত্রিসভাতে। কে হবে, কোথা থেকে হবে সেটা কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি, কিন্তু আগে যেরকম খবরে এসেছিল যে পাথারকান্দির যিনি MLA কৃষ্ণেন্দু পাল মহোদয় উনি মন্ত্রিসভাতে উনি চান্স পাবেন বলে। তো মুখ্যমন্ত্রী কোনোভাবে স্পষ্ট করেননি, বলে দিয়েছেন যে ডিসেম্বর মাসের ভিতরে তার জন্য ঘোষণা করা হবে, সে সময় জানা যাবে বলে। দর্শকবৃন্দ, এবং জানুয়ারি মাসে হবে নতুন রাজ্যিক বিজেপি সভাপতি, মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। মণিপুরের এখনের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা আপনারা একবার শুনে নিন। Situation in Manipur will have definitely some impact in Assam. So we have deployed additional police forces in Barak Valley to see that nothing comes to Assam. সিবিআই গতকালকে আমাদের শিলচরের যে ট্যাক্স অফিস, সেই ইনকাম ট্যাক্স অফিস থেকে দুজনকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। তারপরে গতকালকে সিবিআই একটা প্রেস রিলিজ করেছে, সেখানে ওনারা বলে দিয়েছেন সেই ঘুষ নেওয়ার কারণে 4,000 টাকা ঘুষ নেওয়ার কারণে একজন মহিলা এবং পুরুষকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে সিবিআই কর্মী। তো তাদেরকে গুয়াহাটির আদালতেও পেশ করা হবে বলে সেটা জানানো হয়েছে। দর্শকবৃন্দ, জাহানারা বেগম নামের একজন মহিলা, ওনার 2টা প্যান কার্ড ছিল এবং আইন মতো 2টা প্যান কার্ড থাকতে পারে না, সেজন্যই উনি সেই ইনকাম ট্যাক্স অফিসে গিয়েছিলেন একটা প্যান কার্ড উনি ক্যান্সেল করার জন্য। সেখানেই সেই দুজনের সঙ্গে উনার সাক্ষাৎ হয় এবং উনারা 10,000 টাকা উনারা ঘুষ চাইলেন সেই প্যান কার্ড তাড়াতাড়ি ক্যান্সেল করার নামে। তারপরে সেই মহিলা উনি কি করেন, সিবিআইকে উনি কন্ট্যাক্ট করেন।
হয়তো ভিজিলেন্স যে আছে সেই ভিজিলেন্সকে কন্ট্যাক্ট করা হয়, ভিজিলেন্স হয়তো সিবিআইকে কন্ট্যাক্ট করেছে, তারপরে সেই টাকা ঘুষ দেওয়ার সময় হাতে নাতে সেই দুইজনকে ধরা হয়েছে। এবং সেখানে আরেকজনেরও নাম আসছে, কিন্তু সেই যে আরেকজন স্টাফ উনি নেই অফিসে, উনাকে পরে জিজ্ঞাসাবাদ করা হবে এবং যে ইনচার্জ আছে উনাকেও পরে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, যাদেরকে গ্রেফতার করা হয়েছে ওনারা স্বীকারও করেছেন ওনারা এরকম করেন বলে। আজকে আমাদের বদরপুরের চৌমাথা যেটা, সেই চৌমাথাতে সহচরিতেই ভয়ানক আগুন লাগে। দর্শকবৃন্দ, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিসের কারণে সেই আগুন লাগেছে সেটা জানা যায়নি। সকাল সকাল এই ঘটনাটি ঘটে, সকাল 7টা নাগাদ। পরে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়, ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে সেই আগুনটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। আপনারা যদি রেলযাত্রা করেন আমাদের শিলচর থেকে গুয়াহাটি, তাহলে আপনারা একটু সেই ইনফরমেশনগুলো নিয়ে নেবেন। বিভিন্ন রেল কিন্তু বাতিল করা হয়েছে। আগামীকালকে আমরা নিউজে তার জন্য ডিটেলস একটা আপডেট আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সঙ্গে থাকবেন। এই ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন। আজকের জন্য এতটুকু। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ ভিডিও নিয়ে আসবো। তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।